মাসুক সামান্য মাথা উঁচু করে বলল, তার কোনো প্রয়োজন দেখছি না। তৈরি হয়ে নাও, আমরা একটু পর বের হব। হেমা আশ্চর্য হয়ে জানতে চায়, কোথায় যাব আমরা? যেখানে সুখ মিলবে, আমাদের মাঝে তৃতীয় কেউ থাকবে না, সেখানেই যাব। গাড়ি চলছে, ভিতরের পরিবেশ নীরব। হেমাকে নিয়ে মাসুক আর পাবলিক ট্রান্সপোর্টের ঝুঁকি নেয়নি। বহু বছর পর গ্রামের পথে পা বাড়িয়েছে, শহরের কোলাহল পেরিয়ে একান্ত নির্জনতায়। গন্তব্য সে ছোট্ট একতলা বাড়ি, যেখানে আজ আর কেউ স্থায়ীভাবে বাস করে না। চারপাশে পরিচিত কয়েকজন প্রতিবেশী ছাড়া তেমন কিছুই নেই। চাচা ফুপুরা মাঝে মাঝে এসে থাকেন, মাসুকের বাবা মাও আসে। স্মৃতির প্রায়শই। জীবনের অনেক বাঁকা বদলের পরেও এই বাড়ি যেন তাদের অতীতে সেই স্নিগ্ধ ছোঁয়া নিয়ে সবটুকু বেদনার সুখ মেলে ধরে অপেক্ষা করে। নিস্তব্ধ গাড়িতে পুরুষালী কণ্ঠ ঝংকার তোলে, গম্ভীরতার আড়ালে সবগুলো ধামাচাপা পড়ে যায়। মনের কোণে ছেদের পুষে রেখেছিলাম, প্রিয়তমাকে নিয়ে রাতের নির্জনতায় শহরের কোলাহল পাড়ি দিব। পুরনো হচ্ছে, তবে প্রিয়তমার বুঝবার জ্ঞান নেই। হেমা তাকালো মাসুকের দিকে। অন্ধকারে মুখটা অস্পষ্ট নয়, চোখে স্বচ্ছ চশমা, হাত একটা স্টিয়ারিংয়ে রেখে সামনের দিকে চেয়ে আছে মাসুক। হেমার আকস্মিক ভীষণ ভালো লেগে গেল মাসুকের এই স্থির চিত্র। ইচ্ছে হলো ভালোবাসা দিতে, কিন্তু পারল না। এতটুকু বোধগম্য হয়েছে তার। মাসুক রেগে আছে। হেমা বলল, আমাকে প্রিয়তমা বলছো? আর কাকে বলবো? আমি বুঝি তো। হুম, বুঝো না। হেমার মনে নতুন এক অনুভূতি। মাসুকের এই গাম্ভীর্য তার সহ্য হচ্ছে না কিছুতেই। অনুশোচনার ঢেউ মনের মধ্যে একের পর এক আছড়ে পড়ছে। সে জানে মাসুককে কষ্ট দিয়েছে সে, কিন্তু সমাধান কি সেটাই তো ভেবে পেল না। ভাবনার ভার যখন আরো গভীর, ঠিক তখনই পেটের ক্ষুধা টের পেয়ে তলপেটে চাপ দিয়ে বসে। মাসুকের চোখে সেটা ধরা পড়তেই আর চোখে হেসে উঠল। এক হাতে ব্যাগের পিছন থেকে এনে সামনে ধরে বলল, খাবার আছে, চামচও আছে, সাথে খেয়ে নাও। হেমা একগাল হাসে। তার সব কিছুতেই তাড়াহুড়ো, মাসুককে রাগ ভাঙাতেও তাড়াহুড়ো। খাবার বের করছে তত্তর করে। বের করে এক চামচ ফ্রায়েড রাইস মুখে দেওয়ার পূর্বেই মাসুকের দিকে তাকায়। নিজের খাবারটুকু মাসুকের মুখের সামনে ধরল। মাসুক এক পলক তাকায়, না খেয়ে নির্লিপ্ত গাড়ি চালাতে থাকে। হেমা ধমকে সুরে বলল, খাবারগুলো পড়ে যাবে কিন্তু, খাচ্ছ না কেন? খিদে নেই। আছে, তুমি খাবে, খেতে হবে। খাবারগুলো পড়ে যাওয়ার চান্স আছে। মাসুক বিনা বাক্যে খেয়ে নিল এবার। হেমা বলল, গুড বয়। এবার এক চামচ আমি খাবো, তারপর তোমাকে দিব কিন্তু আবার। না চাইতেও হেসে ফেলল মাসুক। হেমার নজরে পড়ার পূর্বেই হাসির রেখা বিলুপ্ত করে ঠোঁট থেকে। মুখে আগেকার গাম্ভীর্য টেনে নেয়। হেমা তীক্ষ্ণ চোখে দেখল। ইচ্ছে হলো কামড় বসিয়ে দিতে রাগে, কিন্তু দিল না। নিজেকে নিয়ন্ত্রণ করেছে যেন, করতে শিখেছে ধীরে ধীরে। মাসুক আসার আগে কেয়ারটেকার চাচাকে বলে রেখেছিল যেন বাড়িটা ভালোভাবে পরিষ্কার করে রাখে। তিনি নিখুঁতভাবে তার দায়িত্ব পালন করেছে। হেমা আর মাসুক বাড়ির ভিতরে ঢুকতেই হঠাৎ অদ্ভুত এক গুঞ্জন ধ্বনি কানে এলো। মাসুক অবশ্য তাতে বিশেষ কিছু লক্ষ্য করল না, কিন্তু হেমা থমকে গেল। গুটুর গুটুর সেই সুরে। আওয়াজটা ধীরে ধীরে সরে গেল ডান দিকে, যেখানে রাতের বেলায় মুরগিগুলো রাখা হয়েছে। যেন ছোট্ট শিশুর মতো আগ্রহ হেমা ওইদিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে মাটিতে বসল। যেই দরজা খুলতে যাবে তার আগেই মাসুক তার হাত ধরে আটকায়, বলে, এখন ঘরে চলো, কাল দেখবে। হেমা জেদ করেনি। বাধ্য মেয়ের মতো এক দৃষ্টি মুরগিগুলোকে দেখে মাসুকের সাথে হাঁটতে শুরু করলো। যেতে যেতে বলল, তুমি রেগে আছো বলে জেদ করলাম না, আমার কিন্তু অনেক ইচ্ছে করছে ওদেরকে দেখতে। কার শেখানো এসব? হেমা দাঁত দেখিয়ে হাসে, বলে,
নতুন মা শিখিয়ে পাঠিয়েছে, আমি তোমার কথা শুনবো, তোমার সাথে থাকবো সব সময়, সারা জীবন। পুরনো আলমারিতে সারি সারি বই, যা এককালে মাসুকের দাদাজান পড়তেন। সেসব বইয়ের দিকে এক গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে হেমা। বইগুলোকে ধরে ধরে দেখতে লাগলো সে। রাতের খাবার তারা সেরে এসেছে গাড়িতে। হেমা নিজ হাতে মাসুককে খাইয়ে দিয়েছিল। এখানে এসে মাসুক ক্লান্ত দেহে শুয়ে পড়লেও চোখে তার হেমার উপর নিবদ্ধ। হেমার সেই একাগ্রতা, বইয়ের প্রতি এই নতুন আগ্রহে মাসুক তাকিয়েছে চুপচাপ। হেমাকে ঘুরে তাকাতে দেখেই চোখ বুজে ফেলে মাসুক। এড়িয়ে যাওয়ার চেষ্টা। ঘুমের ভান ধরে কতক্ষণ থাকতে পারবে কে জানে। ইতিমধ্যে বিছানায় চড়ে বসেছে হেমা। অদ্ভুত কাণ্ড ঘটানো তার জন্য নতুন কিছু নয়। ছোট্ট চিরুনি হাতে নিয়ে মাসুকের চুলে গেঁথে দিল পরপর দাড়িতে। সুন্দর করে হাত এবং চিরুনির সাহায্যে সেট করছে। মাসুক চোখ খুলে তাকায়, বলে, আমাকে সাজাচ্ছ কি আরেকটা বিয়ে দেওয়ার জন্য? হুট করে এমন কথায় হেমার কপালে তিনটি ভাঁজ পড়ে। বলে ওঠে, তুমি তো আমাকে বিয়ে করেছো। ও, মনে আছে তোমার? সেসব পুরনো কথা। এখন আরেকটা বিয়ে করব। তোমাকে তো আমি আটকে রেখেছি, মুক্তি দিয়ে দেব। তুমি চলে যেও তোমার বাবা মায়ের কাছে। হেমা মাসুকের হাত খামচে ধরে। নখ দাবিয়ে দিয়েছে বলিষ্ঠ হাতে। মাসুক সেখানে তোয়াক্কা করল না। বলল, ভালো হবে তাই না হেমা? তোমাকে দেখিয়ে দেখিয়ে ওকে ভালোবাসবো, আদর করব। আচ্ছা হেমা, ভাবির বোনকে বিয়ে করলে কেমন হয়? ওই যে পচা অসভ্য মেয়েটা, যাকে তুমি একদম সহ্য করতে পারো না। আরো শক্ত করে নখ দাবিয়ে দিয়েছে মাসুকের হাতে। চোখে মুখে অগ্নিঝরা ক্রোধ, চোখ জোড়া বিস্ফোরিত। বার বারংবার নিঃশ্বাস ফেলতে লাগলো হেমা। বলল, আমি দিব না, বিয়ে করতে দিব না। মাসুকের দৃষ্টি শীতল হয়। গভীর নয়নে চাই হেমার দিকে। হাত আপনা আপনি এগিয়ে গেল। কোমর টেনে বুকের কাছে টেনে এনে বলল, তুমি তো আমাকে ভালোবাসো না, আমার কাছে থাকতে চাও না, আমাকে কষ্ট দিয়েছো, তাহলে কেন থাকবো তোমার কাছে বলো তো? হেমা দিশাহারার ন্যায় এলোমেলো দৃষ্টি ফেলে। বলল, বাসি। প্রমাণ দাও। কিভাবে দেব? প্রমিস মি, আর কোনো দিনও আমাকে ছেড়ে যেতে চাইবে না, আমার কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকবে না। হেমা চটপট বলে উঠল। থাকবো না দূরে। মাদকতায় আচ্ছন্ন মাসুকের দৃষ্টি নিবদ্ধ হেমার মুখাবয়বে, যেন মগ্ন মোহে হারাতে চলেছে। হালকা বেসামাল হাতটি ধীরে ধীরে এগিয়ে এসে আলতোভাবে হেমার থুতনি চেপে ধরে। মৃদু মাথা তুলে অধর ছুঁয়ে দেয়। গভীর শ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠল, হিমাদ্রিনী, তোমার প্রতিটি তপ্ত নিঃশ্বাস আমাকে বধ করছে। তোমার অবুঝ স্পর্শ আমার সর্বস্ব অস্তিত্বকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে। নিজেকে আটকে রেখেছি, সামনে রেখেছি। সেদিন হয়তো বেশি দূরে নেই, তুমি বুঝবে আর আমি বুঝবার দায়িত্ব থেকে সরে আসব। যারা একবার চলে যায় তারা আর ফিরে আসে না হিমাদ্রিনী, এটা মেনে নিতে হবে। বাস্তবতা যত কঠিনই হোক, নিজের জন্য লড়াই করতে হবে। এই পৃথিবীর এইটাই নিয়ম। যারা তোমাকে ভালোবাসে তাদের গুরুত্ব দাও, যারা পাশে আছে তাদের ভালোবাসো। আজ এই সত্যিটা মেনে নাও, কাল দেখবে জীবন অনেক সুন্দর লাগছে। খোলা আকাশের নিচে হেমা মাসুকের অবস্থান। হেমার কোলে মাথা রেখে ছাদের ফ্লোরেই শুয়ে আছে মাসুক। হেমার বাম হাত মাসুকের বুকে প্রশান্তর ন্যায় পড়ে, অন্যটি চুলে আবেশের স্পর্শ দিচ্ছে। মাসুকের বলা কথাগুলো খুব খুব কষ্ট দিল। তার বাবা মা আর ফিরবে না। হেমার ঠোঁট কেঁপে উঠল কিছু মুহূর্তের জন্য। বলল, কিভাবে মেনে নিব? তুমি আমাকে শেখাবে আমি যে মা বাবাকে ভালোবাসি। শেখাচ্ছি তো, অনেক ভালোবাসবো তোমায়। অশ্রু জল স্পর্শ করতে দিব না তোমার চোখে, তখন শিখে যাবে নিজে থেকেই। হেমা একবার আকাশবাণী চাই মিটিমিটি তারাদের দেখল, তারপর চারদিকে। এরপর চোখে এসে থামল মাসুকের পুরুষালী সুদর্শন মুখমণ্ডলে। ওর দিকে চেয়ে বলল, জানো, চাঁদ অনেক সুন্দর, আমার ভালো লাগে, আগে ভালো লাগতো না। মাসুক কিছুটা হেমার নকল করে জবাব দেয়,
জানো, প্রেমিক প্রেমিকারা একে অপরকে চাঁদের সাথে তুলনা করে। আমিও কি করব? বাজে শোনাবে না তো? হেমা অবুঝ স্বরে শুধায়, প্রেমিক প্রেমিকা, এরা আবার কারা? মাসুক শীতল স্বরে বলে। আমরা হঠাৎ করেই হেমার মুখে নেমে এলো নিস্তব্ধতা। তার কোলে শুয়ে থাকা মাসুক যেন প্রিয় পুরুষ রূপে ধরা দিল। চঞ্চল চঞ্চল চিত্তে অজানা আতঙ্কে অঙ্ক কষতে বসল হেমা। অতীতে ফিরে গিয়ে বাবা মায়ের মৃত্যু দৃশ্য কল্পনা করতে। কল্পনায় দেখেছে লোকগুলোর মুখে পৈশাচিক হিংস্রতা। তারা তার শ্বাস যেন ভারী হয়ে এলো। অথচ আজ অদ্ভুতভাবে সে অস্থির হলো না। মাসুকের বুকে রাখা হাতটা তার হাতে মিশে শক্ত বন্ধনে আবদ্ধ হলো। চোখ খুলে স্নিগ্ধ প্রশান্ত মাসুকের মুখ দেখে ভয় কেটে গেল মুহূর্তেই। হেমার অন্তর শীতল হয়ে শান্তির স্রোতে ভেসে গেল। সবাই খারাপ হয় না, তাই না? আমি চোখ বন্ধ করে ভয় পাচ্ছিলাম। যেই চোখ খুলে তোমাকে দেখলাম, আমার ভালো লাগছে মিশুক। তোমার অনুভূতি দিন দিন প্রখর হচ্ছে। জানো, তোমার ভাবি যখন বলতো তুমি খারাপ, আমি অনেক কষ্ট পেয়েছি। তোমার কাছে থাকতে ইচ্ছে হচ্ছিল। প্রতিটা দিন বারান্দায় দাঁড়িয়ে তোমাকে দেখতাম, আমার খারাপ লাগতো। এভাবে আমার খারাপ লাগে, তুমি আমাকে জড়িয়ে ধরে আমাকে ভালো লাগে। এটা কি ভালোবাসা? বিনা বিরতিতে বলে থামল হেমা। প্রশ্ন করেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাসুক জবাব দেয়, হ্যাঁ, হিমাদ্রিনীর পবিত্র ভালোবাসা, যার মাঝে এক বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই, পুরোটাই স্বচ্ছ, তোমার হৃদয়ের মতো। এই ভালোবাসা সবসময় থাকবে? তুমি চাইলে থাকবে। যদি বাবা মায়ের মতন চলে যায়? ভালোবাসা হারায় সত্য, ফিরিয়ে আনাও সম্ভব। হেমা হাসল হুট করে। এই হাসির অর্থ বোঝেনি মাসুক। হেমার পাশে থাকা গোলাপ গাছ থেকে একটি সাদা গোলাপ নিয়ে মাসুকের বুক পকেটে রাখল। বলল, চাঁদ, ফুল আর তোমাকে একসঙ্গে সুন্দর লাগছে। মাসুকের হৃদয়ে যেন বয়ে চলে অদ্ভুত অনুভূতির স্রোত। নিজেকে ভাগ্যবান বলেই ভাবে সে। প্রেম, ভালোবাসা, মোহের মায়া আর চিকিৎসা সবকিছুই একসাথে। অবুঝ প্রিয়তমাকে বোঝানো তাড়না, কখনো নিস্তব্ধতা, কখনো প্রবল। এই বৈচিত্র্যময় সমীকরণে জীবন তার আপন ছন্দে দুলছে। তবুও শান্তি আছে। সুখের এই সুরটি হৃদয়ের প্রতিটি কোণ ছুঁয়ে দিয়েছে। ভোর 6টায় ঘুম ভাঙল মাসুকের। হাতড়ে দেখল পাশে, প্রতিদিনকার মতো। প্রতিদিন এই হাতের স্পর্শ হেমার দেহে পড়ে। আজ হলো ভিন্ন কিছু। বিছানার সাদা চাদরে হাত পড়তে সম্পূর্ণ সজাগ হলো মাসুক। হেমা পাশে নেই। আটকে এক লাফে উঠে গিয়ে বাহিরে বেরিয়ে আসে। এদিক ওদিক তড়িঘড়ি করে ঘুরে তাকালো। কোথাও নেই মেয়েটা। বিচলিত পাজরা এসে থামে ঘরের সদর দরজায়। সেখান হতে দেখা যাচ্ছে জলপাই রঙের বস্ত্র পরিহিত মানবিনী এক নারীর দৃশ্য। হাঁস মুরগির মাঝে সে একমাত্র মানবী। তাকে ছাড়া আর একজন আছেন, কেয়ারটেকার চাচা। তাকে দেখার ফুরসত মিলল না। কদম এগালো হেমার দিকে। মাসুককে আসতে দেখে চাচা বললেন, আমি ছিলাম বৌমায়ের সাথে, আপনি ভয় পাইছেন? মাসুক সীমিত হেসে বলল, একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। না, কোনো সমস্যা নাই, আমি ছিলাম। আমি যাই, নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা চাচা। মাসুকের ঘুম ঘুম চোখে তাকালো হেমা। এক পলক তাকে হেসে ফেলল। এরপর আবার ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলোকে কোলে নিয়ে আদর দিতে শুরু করলো। মাসুক কোমরে দুহাত রেখে বলল, আমাকে ডাকুনি কেন? তুমি আমাকে আসতে দিতে না। দিতাম। উফ। হুট করে বিরক্ত হয়ে যাওয়ার কোনো অর্থ খুঁজে পেল না মাসুক। হয়তো সে ব্যস্ত। ছোট্ট ছোট্ট মুরগির ছানাদের নিয়ে। মাসুক হতাশ গলায় বলল, নিজের বাচ্চাকে আদর করার বয়সে তুমি মুরগির বাচ্চাকে আদর করছো, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। হেমা মাসুকের দিকে দৃষ্টি তুলে বিস্মিত সুরে শুধায়, কারা বাচ্চা? আমার। তোমার বাচ্চা আছে মাশরুম? হেমা প্রশ্ন করল। মাসুক হাঁটু ভাঁজ করে বসে হেমার দিকে চেয়ে বলে,
আমার বিষয়টা আরও ডিসঅ্যাপয়েন্টিং। ছোট বাচ্চা পালার বয়সে তোমার মতো বড় বাচ্চাকে পালতে হচ্ছে। হেমার মাঝে সব কথা গুলিয়ে এলো। তালগোল পাকাচ্ছে। আশ্চর্য সে ভীষণ। ভুরু কুচকে বলে ওঠে, তোমার বাচ্চা, আমার বাচ্চা, বড় বাচ্চা, মুরগির বাচ্চা, কার কে বাচ্চা? কি বলছো কি? সহজ করে বলো, মাশরুমের বাচ্চা। রাইট, মাশরুমের বাচ্চা। সে এখনো পৃথিবীতে আসেনি, আসবে কিনা সেটা নিয়েও ঘোর সন্দেহে। হেমা খাড় বাঁকা করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে প্রশ্ন করে, আসবে না? তুমি আসতে দেবে? হ্যাঁ, দিব। মাসুক হাসি সংবরণ করে রেখেছে। তীক্ষ্ণ দৃষ্টি রেখে প্রশ্ন করল। কিভাবে আসবে শুনি। হেমা এতক্ষণে প্রখর বুদ্ধিমত্তা খাটালো। মুরগির ছানাদের দিকে চেয়ে বলল। ওরা কোথা থেকে এসেছে? মাসুক দুষ্টুমির সুরে জবাব দেয়। আকাশ থেকে। তোমার বাচ্চাকে বলো আকাশ থেকে আসতে। মাসুক সশব্দে হেসে ওঠে। এখানেই বারবার মন বিগলিত হয় হেমার। নিজের অজান্তে হাঁটুর উপর হাত রেখে ক্ষুদ্র নয়ন, সাথে প্রাণ খোলা হাসি। দৃষ্টি আটকে রাখলো হেমার। মাসুক হাসি থামিয়ে জবাব দেয়। তাছাড়া আর কোনো উপায়ও দেখছি না। মাসুক চারপাশে নজর বুলিয়ে নিশ্চিন্ত হলো। আশেপাশে কেউ নেই। ধীরে প্যান্টের ধুলো ছেড়ে উঠে দাঁড়ালো। হেমার কোলে থাকা মুরগির বাচ্চাগুলো বেশিক্ষণ থাকেনি। মায়ের পিছনে দৌড়ে চলে গেছে। হেমার মুখে অসন্তুষ্টির ছাপ স্পষ্ট। মাসুক সেই সুযোগে হঠাৎই তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আগে তাই আশেপাশে দেখেছিল এই উদ্দেশ্যে হাসিল করার জন্য। আবেগের গভীরে যখন ডুব দিতে যাচ্ছিল তখন হেমা বলে উঠল, ছাড়ো, তুমি এখন খুব বেশি ঘেঁষাঘেঁষি করো। মাসুক ছাড়ল না, বরং তাকে শূন্যে তুলে নিল। হেমার পা মাটি থেকে উঠে গেল। মাসুক হাসি মিশ্রিত কণ্ঠে বলল, প্রতিদিন নিয়ম করে তোমাকে জড়িয়ে ধরবো, যতবার ইচ্ছে ততবার। এতে আমাদের দুই হৃদয়ের মধ্যে আরও গভীর বন্ধন তৈরি হবে। জানো, এই আলিঙ্গন উদ্বেগ কমায়। এটা তোমার চিকিৎসার অংশ আর আমার শান্তির উৎস। হেমা না বুঝেই বলল। হুম। মাসুক মুখ তুলে তাকায়। হেমার নাকে নাক ঘষা দিয়ে বলল, পুরুষ মানুষ মাঝে মাঝে লোভী হয়ে যায়, প্রিয়তমার কাছে ঘেঁষে থাকার বাহানা খোঁজে। আর এই লোভ পাপ হয় না, কিন্তু আমার ক্ষেত্রে লোভ দেখিয়ে বিশেষ কোনো লাভ হবে না। সঠিক সুযোগ আর সময়ের অপেক্ষায় আছি। জানি কিছুই বুঝবে না, তারপরও বললাম। বুঝলে হয়তো লজ্জা পেতে। লজ্জা পাবো। মাসুক হেমার গালে হাত বুলিয়ে বলল, পেতে পারো, আর আমি সেই লজ্জা মাখা মুখ দেখতে ব্যাকুল। শান্তনুর সঙ্গে খাবার টেবিলে বসে মাসুক ফোনে আলাপ চালাচ্ছে। জব্বার সাহেব এবং ফরিদা বেগমের কেস অবশেষে ফাইলবদ্ধ হয়েছে। এতদিন ধরে যে কেস ছিল নানান জটিলতায় জড়ানো এক অমীমাংসিত অধ্যায়, এখন সেটা নতুন করে একটি খোলা কেস হিসেবে সামনে এসেছে। দুজন অপরাধী আর পালাবার পথ নেই। অন্যায়, অবিচার আর হত্যা সবটা বিচার অত্যাবশ্যকীয়। মাসুকের কণ্ঠে দৃঢ়তা। ওদের প্রাপ্য শাস্তি যেন এক বিন্দুও কম না হয়। শান্ত, ওদের কথা ভাবলে আমার আজও হেমার বাবা মায়ের সেই করুণ দৃশ্য মনে পড়ে। হেমার নাজেহাল অবস্থা মনে পড়ে। এক চোরও যেন রেহাই না পায় তারা। ফোন কেটে নিজেকে শান্ত করলো মাসুক। অবশিষ্ট রুটির অংশটুকু হেমার মুখে তুলে দেয়। হেমা এত সময় মনোযোগ দিয়ে শুনেছে। প্রশ্ন করলো নরম সুরে। কি হয়েছে? মাসুক হেমার দিকে চেয়ে বলে, তোমার বাবা মাকে যারা আঘাত করেছে, যারা কষ্ট দিয়েছে, তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে হেমা। হেমার মধ্যে বিমূঢ়তা দেখা গেল। নেত্র বিশাল গোলাকৃতি ধারণ করে। জানতে চাই, ওই খারাপ লোকগুলো? ওই খারাপ লোকগুলো আর তোমার চাচি। তোমার চাচি তোমার বাবা মায়ের অপরাধী হেমা, তোমার অপরাধী। হেমার মস্তিষ্কে অনেকদিন পর একটি প্রশ্ন এসে ধরা দিল। অদ্ভুতভাবে প্রশ্ন করল। আমার চাচ্চু কোথায়? যেই ভয় ছিল সেটাই হলো। মাসুক বরাবরই খতিব সাহেবের বিষয়টা এড়িয়ে যেত হেমার কাছ থেকে। এক বিশাল ধাক্কা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলেছে। আর নয়, এর জবাবে কি বলবে? নীরব মাসুকের বাহুতে ধাক্কা দিয়ে হেমা প্রশ্ন করল,
বলো না। মাসুক মুখ শক্ত করে সরাসরি জবাব দিল। তোমার চাচ্চুও তোমার বাবা মায়ের কাছে। হেমার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। তৎক্ষণাৎ অর্থ বুঝতে সক্ষম এবার সে, অর্থাৎ আর শেষ ছায়াটুকু যে ছিল সেও নেই। মাসুক হেমার দিকে তাকিয়ে বলে ওঠে, হেমা, খবরদার কান্না করবে না। গতকাল বুঝিয়েছি কিন্তু হেমা, নিজেকে স্ট্রং বানাও। হুটহাট কান্না করে দুর্বল মানুষেরা। তারপরেও হেমার ঠোঁট উল্টে আসে। এতদিন হয়তো বুঝতেই পারেনি। চোখের সামনে স্মৃতিচারণ ঘটে। সেদিন ঘুমন্ত খতিব সাহেবের মাথায় হাত বুলিয়ে এসেছে। সে তো চিরনিদ্রায় শহীদ ছিল। সেটি শেষ দেখা, আর কখনো মনে করার সময়টুকু হয়নি। মাসুক ম্লান কণ্ঠে ডাকে, সবাই কেন চলে যায় আমাকে ছেড়ে? যেন কোনো সুস্থ স্বাভাবিক নারী নিজের মনে হাল ব্যক্ত করছে। মাসুক কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। এই প্রশ্নের মাঝে কিছু একটা ছিল। মনে হলো পৃথিবীর সমস্ত আবেগ মিশ্রিত এখানে। মনেই হলো না একেবারের জন্য হেমার মানসিক অবস্থায় ত্রুটি আছে। মাসুক জবাবে বলে, আমি যথেষ্ট নই। হেমা জবাব দেয়, তুমি আমার সাথে থাকো বলে এখন আর আমার কান্না পায় না, ভয় হয় না আমার। হেমার কোমল হাতে নিজের হাত রেখে মাসুক বলল, তুমি যা হারিয়েছো সেই শূন্যস্থান পূরণ করার সাধ্য আমার নেই, কিন্তু নিজের অবস্থান তোমার জীবনে দৃঢ় করার সামর্থ্য আছে। জানো আমি কি ভেবেছি? আর পাগলামো করব না, তোমাকে কষ্ট দিব না, শুধু তোমার কথা শুনবো আর নতুন মায়ের কথা। আর আর সবাই আমাকে পাগল বলে, আমাকে সুস্থ করে দাও না। আমি তোমার কথা কেন বুঝি না? তোমরা কি সুন্দর করে কথা বলো, আমি কেন পারি না? আমাকে তোমার মতন বানাও প্লিজ। আমাকে কেউ যেন পাগল না বলে। চোখ টলমল করছে হেমার। নিজের সম্বন্ধে কঠিন বাস্তবতা মানতে চাইছে। উন্নতি অনেকখানি হয়েছে তার। নিজের থেকেই চাইছে স্বাভাবিক হতে। কথাবার্তা শিশুসুলভ হলেও মস্তিষ্ক পুনর্বিকাশ ঘটেছে। কখনো কখনো চাই তুমি আমাদের মতোই স্বাভাবিক হয়ে ওঠো, আবার কখনো কখনো ভয় হয় তখন যদি তোমার স্বচ্ছতা, তোমার সরলতা, তোমার পবিত্রতা হারিয়ে বসে। আজকের পৃথিবীতে এসবের অভাব দেখা দিচ্ছে হেমা। সেখানে তুমি আমার কাছে অমূল্য রত্ন, যার মাঝে এক বিন্দু পরিমাণ ভনিতা নেই। অনুরাগ যেন এক অমোঘ মনোব্যাধি, গ্রাস করে কখনো সর্বনাশ করে। পৃথিবীতে থাকা প্রতিটা জীবের মাঝেই হয়তো প্রতিফলিত হয় এই অনুরাগের, যার সঠিক নিরাময় মনে হয় না আজ অব্দি কোনো মনোচিকিৎসকের সাধ্যের মধ্যে পড়েছে। হাসি, কান্না, বিষাদ সবকিছু আজ এতে এক অনিশ্চিন্ত অনুভূতি, কখনো গাঢ় আবার কখনো ক্ষীণ। মাতোয়ারা করতে সর্বদা প্রস্তুত, আবার দিশেহারা বিষণ্ণতায় ঢেকে ফেলে। 3 দিনের বিরতি শেষে মাসুকের সর্বদা বিরস থাকা মুখে সামান্য হাসি উজ্জ্বল ফুটে উঠেছে। কঠিন আবরণে থাকা এই মুখমণ্ডলে আজকে মানুষ তাকে রোগী হিসেবে আখ্যাত দিত। এখন ভিন্ন পুরোপুরি। প্রতিদিনকার মতোই তার চেম্বারে প্রবেশ করলো এক নিয়মিত রোগী। মাসুকের চেহারায় অন্যরকম জ্যোতি দেখে প্রশ্ন করেই বসল। প্রেসক্রিপশন নতুন করে লিখছিল মাসুক। এই রোগী দীর্ঘদিন বিষণ্ণতায় ভুগছিল। উন্নতি হয়েছে ব্যাপক। পূর্বের সমস্ত ওষুধ বাতিল করে নতুন ওষুধ লিখছিল। পরিমাণও কমিয়ে এনেছে। তার প্রশ্নের জবাবে চশমাটার আড়ালে থাকা চোখ দুটো তুলে স্বাভাবিক স্বরে প্রশ্ন করে, হঠাৎ এই প্রশ্ন? রোগীটি বলল। মাসুক প্রেসক্রিপশন এগিয়ে দেয়, চেয়ারে হেলান দিয়ে বলল, না, কিছু মনে করিনি। আপনি আপনার মনের কথা বলুন। এভাবে চেপে রাখলে আবার আগের পর্যায়ে চলে যাবেন। মনে যা আছে বলে ফেলবেন। তিনি হাসি মুখে প্রশ্ন করেন। মাসুক খানিক নড়েচড়ে বসে। বিশেষ কারণ অবশ্যই, সেটি বিশেষ মানুষও বটে। তবে পেশেন্টের সাথে কি এত আলাপ করা যায়? অগত্যা মাসুক বলল, এই যে আপনি নিজের পাশাপাশি অন্যের মুখ পড়তে পারছেন, কি সাংঘাতিক পরিবর্তন আপনার মাঝে লক্ষ্য করেছেন? অথচ মাস দেড়েক আগে আপনি নিজেকেই বুঝতে পারছিলেন না। মনের মাঝে কথা জমতে থাকলে, সেটি শোনার কেউ না থাকলে আরও চাপ বাড়ে। পরিণতি এই সমস্ত মানসিক রোগ।
তাই বলুন। মাসুকের কথার বিপরীতে সে মুচকি হাসল। কথা সত্য, এতটা ডুবেছিল বিষণ্ণতায় নিজেকে অচেনা মনে হতো। মাসুক বলে, কারণ অবশ্যই আছে। আর হ্যাঁ, পূর্বে এই কারণটা ছিল না বলেই হয়তো আমার মুখে বিনা কারণে আধার দেখতে পেতেন। ধন্যবাদ ওই কারণকেই। আজকাল আমাকে উৎফুল্ল দেখে আমার পেশেন্টরাও খুশি। মাসুক নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আমাদেরকে গিরগিটির মতো রূপ বদলাতে হয়। মনের রোগ যখন মাথায় চড়ে বসে তখন আমাদের বাধ্য হয়ে কঠোর হতে হয়। এটাও চিকিৎসার একটা অংশ বলতে পারেন। আপনাকে বোঝাতে গিয়ে বারবার আমি রুড বিহেভ করেছি, তার জন্য ক্ষমা চাইছি। হন্তদন্ত গলায় জবাব এলো। জীবন মূল্যবান। আপনি জীবনের প্রতি অন্যায় অবিচার করার অধিকার রাখেন না। সব কিছু দাঁড়িপাল্লায় মাপা যায় না। জীবনের মূল্য আদায় সম্ভব নয় আপনার আমার মতো মানুষের দ্বারা। তাই এসব বিষণ্ণতা থেকে দূরে রাখুন নিজেকে। সুস্থ থাকুন। হেমা ও মাসুক ফিরে এসেছে 20 দিন হলো। দুজনের একসঙ্গে কাটানো সময় খুব বেশি ছিল না। মাসুক তার কাজের প্রতি উদাসীন হতে পারে না। দীর্ঘ সময়ের জন্য কোথাও যাওয়াও দায়। কখন কোথায় ডাক পড়ে বলা যায় না। তবে যতটুকু সময় তারা একাকী কাটিয়েছে তাতে মাসুক তার সাধ্যমতো হেমাকে বোঝানোর চেষ্টা করেছে। সেই দুটো দিন যেন তাদের জীবনে জাদু মন্ত্রর মতো কাজ করেছে। এখন হেমা পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা 90%। মেয়েটির প্রতিনিয়ত মাসুকের বুকে আশা জাগিয়ে যাচ্ছে একটি সুস্থ সংসারে, যেখানে মাসুকে না বলা কথাগুলো ফেলবে তার হিমাদ্রিনী। মাসুক শান্তনুর নাম্বারে কল করলো এবং বলল, আজ লয়ারের সাথে অ্যাপয়েন্টমেন্ট, মনে আছে? শান্তনু ত্যক্ত বিরক্তি হয়ে বলে, আসামিদের পক্ষে লয়ার আছে? সিরিয়াসলি? আমি অবাক হচ্ছি শুধু। হুম, মনে হচ্ছে খতিব সাহেবের ছেলে হায়ার করেছে। ওই বুঝকে? হতে পারে। যাই হোক, লয়ার হায়ার করুক আর জাজ, সব কিছুর প্রমাণ আছে। আর কি চাই? মানিব্যাগ থেকে লয়ারের কার্ড বের করলো মাসুক। এখানে অ্যাড্রেস আছে। অ্যাড্রেস নোট করে মানিব্যাগের এক কোণে হেমার ছবি দেখে অর্ধ চাঁদের মতো বাঁকা হাসল। বৃদ্ধ আঙ্গুল ছোঁয় ছবিতে, বিড়বিড় করে বলে ওঠে, দীর্ঘশ্বাস আমার। সন্ধ্যার ঝুম বৃষ্টির শব্দ এতটাই জোরালো যে হেমার মনোযোগ নষ্ট হয়ে গেল। এই মুহূর্তে একটি উপন্যাস পড়ছে। বড় বড় চোখে একবার জানালার কাছে আছড়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলোর দিকে তাকালো। হেমার আসলে বৃষ্টি পড়ার সময়টাই বেশি ভালো লাগে। সে ভাবল বৃষ্টি শেষ হোক, তারপর দেখা যাবে টিভিতে গান হচ্ছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। আপাতত প্রিয় গান শুনতে শুনতে বইয়ের পাতা উল্টানো যাক। দরজায় এসে দাঁড়ালো খাইরুল সরওয়ার। বললেন, ব্যস্ত? হেমা চোখ তুলে চায়, বলে, বাবাই, কখন এলে? খাইরুল সরওয়ার হাঁটু গুজে বসে বললেন। মাত্র এলাম। তুমি কি ব্যস্ত আম্মা? হেমা বই বন্ধ করে কান থেকে হেডফোন সরিয়ে বাবার দিকে ঘুরে বসল। এই মানুষটার জন্য তার সব ব্যস্ততা নিষিদ্ধ। জানা নেই পৃথিবীতে এতটা কেউ তার বাবা মাকে ভালোবাসে কিনা। হেমার কাছে মনে হয় তার ভালোবাসা সবার ঊর্ধ্বে। বাবার প্রশ্নের জবাবে বলে ওঠে, হ্যাঁ ব্যস্ত, কিন্তু তোমার জন্য ব্যস্ততাকে ছুটি দিলাম। খাইরুল সরোয়ার সময় নিলেন না, দ্রুত মেয়ের কপালে চুমু খান। বললেন, তুমি এমনিই আমার জান। এসব কথা বলে আরো ভালোবাসা গাঢ় করো। বিয়ে দিয়ে দিলে কি করে বাঁচবো আমি? হেমা জবাব দিল, বাবাই, আমি আর তোমার মেয়ে জামাই মিলে একটা ঘর বানাবো, ওকে? সেখানে 3টা ঘর থাকবে। একটা আমাদের, একটা আমার বাবা মায়ের, আর একটা তার বাবা মায়ের। এবার হলো তো? খাইরুল সরোয়ার শব্দ করে হেসে বললেন। ভালো আইডিয়া। বাবা মেয়ের হাসির ঝঙ্কার ঘর পেরিয়ে বেরোলো। নাসিমা বেগম পকোড়া ভাজতে ভাজতে হঠাৎ হেমার ঘরের দিকে উকি দিয়ে তাকালেন। বৃষ্টির মিষ্টি সন্ধ্যায় তিনি স্বামীর আবদার রাখতে এই বিশেষ আয়োজন করছেন। পকোড়া ভাজার গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এক হাত থেকে পকোড়া তুলে পাশে রেখে খিচুড়ির হাঁড়ির ঢাকনা খুলে দেখলেন সব ঠিক আছে কিনা।
বৃষ্টির দিনে এমন খাবারের আয়োজন শুধু স্বামীর খুশির জন্যই নয়, এতে হেমাও আনন্দ পাবে। ঘর ভর্তি এই উষ্ণ পরিবেশে যেন পরিবারের সকলের মুখে হাসি দেখতে কোনো গিন্নির না ভাল লাগে। টিস্যু পেপারে দিয়ে ভালোভাবে অতিরিক্ত তেল ঝরিয়ে নিয়ে নাসিমা বেগম এগোলেন হেমার ঘরের দিকে। বললেন, পাকোড়া ভেজেছি, দ্রুত এসো।